नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। সাধু সাধু মঙ্গল মঙ্গল মঙ্গল। আমাদের পেজ নাম্বার কত ছিল? 207। উপাসক আরম্ভ করেন। মঙ্গল ততলক্ষণে আগত বলিয়া তথাগত পৃথিবী ধাতুর কর্কশ লক্ষণ, আপধাতুর দ্রবণ লক্ষণ, তেজ ধাতুর উষ্ণতা লক্ষণ, বায়ু ধাতুর উপস্তম্ভন বা প্রবহন লক্ষণ, আকাশ ধাতুর শূন্যতা লক্ষণ, রূপে রূপন বা বিরূপ ধারণ লক্ষণ, বেদনার অনুভবন লক্ষণ, সংজ্ঞা সংজানন, সংস্কারের অভিসংস্করণ, বিজ্ঞানের বিজ্ঞান লক্ষণ। তদ্রূপ আয়তন ধাতু ইন্দ্রিয় সত্য পশ্চায়কার অর্থাৎ উপকার ধর্ম, স্মৃতি বীর্য বৃদ্ধি বল বুদ্ধাঙ্গ কার্যস্থ মার্গ সত্য বিশুদ্ধি আছে, এগুলো মনে পড়ছিলাম নাকি? শ্রী ভগবানকে তথাগত বলা হয়। হ্যাঁ, ওইটা কারো মনে পড়তেছে এটা। তাইলে আমাদের প্রশ্নের উত্তর শ্রী ভগবানকে তথাগত বলা হয়, ওইটা থেকে আমরা অন্য লাইনে চলে গেছিলাম বুঝলেন নাকি? ভগবান যে চতুর্দশ করিয়াছেন উহা তত লক্ষণ যুক্ত অর্থাৎ তার দৃশ্য স্বভাব সম্পন্ন, ওর কখনো উন্নত হয় না। তত লক্ষণ যুক্ত অর্থাৎ তার দৃশ্য স্বভাব সম্পন্ন। এইখানে তত লক্ষণ বলতে চিরক্ষণের কথা বলা হচ্ছে বলতে না, অর্থাৎ এই পটভীর যে কর্কশ লক্ষণ, পটভী লক্ষণ, এটা উনি জ্ঞাত হয়েছেন বলেই উনি তথাগত। তেজর উষ্ণতা লক্ষণ জ্ঞাত হয়েছেন বলেই তিনি তথাগত। আপর দ্রবণ লক্ষণ, বায়ুর উপস্তম্ভন লক্ষণ বা
প্রবহন লক্ষণ, আকাশ ধাতুর শূন্যতা লক্ষণ, এগুলো তথাভাবেই জ্ঞাত হয়েছেন বলে তিনি তথাগত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবং শুধু এটা না, প্রত্যেকটা বিষয়, জাগতিক প্রত্যেকটা বিষয় যেমন ঠিক তেমন জানেন বলেই তথাগত। এটা একটা মনে রাখলে একদম পরিষ্কার। জাগতিক সমস্ত বিষয়, সেটা নামের হোক বা রূপের হোক, যেটারই হোক, যেটা যেমন ঠিক তেমনই জানেন, তেমনি ভাবে তিনি জ্ঞাত আছেন বলেই তথাগত, জ্ঞাত হয়েছেন বলেই তথাগত। মানে পুরো প্যারাটার এটা সারাংশ, এই কথাটা। তারপরও একটা একটা করে আলোচনা করে যেতে পারেন আরো। এরপরে হচ্ছে যে রূপে রূপন বা বিরূপ ধারণ লক্ষণ। হ্যাঁ, এটা তো আপনারা বুঝেন সবাই। বেদনা অনুভব লক্ষণ, এটা নিয়ে কিছুটা আলোচনা করেন আপনি। আগে অন্য কেউ করতে পারে। তাইলে ওই পৃথিবী ধাতুর কর্কশ লক্ষণটাও আলোচনা করলে ভালো হবে। অনেকে নতুন আসছে, হয়তো ওরা বুঝতেছে না। এখন সবাই কি বলে, ওরা যদি বলে তাহলে আলোচনা করবো। পৃথিবীর কর্কশ লক্ষণ সম্পর্কে কি আলোচনা করবে? রিঙ্কু বড়ুয়া আলোচনা করেন। কর্কশ লক্ষণ বলতে আপনি কি বুঝেন বলেন, রিঙ্কু বড়ুয়া। মঙ্গল বাক্য বলতেন আঘাত করে কথা বলা, তবে যে বাক্যটা শুনতে শ্রুতি মধুর না। পৃথিবী ধাতুর কর্কশ লক্ষণ, পৃথিবী ধাতুর কর্কশ লক্ষণ আমরা আলোচনা করেছিলাম। এটা আপনার মনে আছে কিনা এটা ইয়া করার জন্য এক। দ্বিতীয়ত হচ্ছে যে যারা নতুন আসছে তারা এটা বুঝবে। আর এটা এমন এক গুরুত্বপূর্ণ আলোচনা, এটা না বুঝলে রূপের প্রতি মোহ কাটবে না, রূপের সারার্থ কেউ জানতে পারবে না, এবং রূপের শূন্যতা কেউ বুঝতে পারবে না। এজন্য অতীব গুরুত্বপূর্ণ এই চারিধাতুর লক্ষণ জানা, বুঝা। দুঃখিত ঘন্টা, আমি ওই জিনিসটা বুঝি না। আমি থেকে ভাগ বসেছে কঠিন, কোমল, ওইটা নাকি ভাঙতে আসলে, মানে এগুলো বাদে যেটা মানে নমনীয় না, ওইটাই কর্কশ। আমি বুঝতে পারছি। উপাসিকা বলেন। বলতে পৃথিবী ধাতুর কর্কশ লক্ষণ অর্থাৎ শক্ত গুণটাকে বুঝায় না? বলেন। যে কিছুর যে কঠিন গুণ, কঠিনতাকে। আরো কেউ বলার ইচ্ছা থাকলে বলেন, কারো জানা থাকলেও বলতে পারেন। না হলে উপাসক বলেন। বলতে এখানে আমরা জানি পটভী ধাতু কঠিন কোমল, হ্যাঁ, যার স্থান দখল করে, কর্কশ, এগুলা তার স্বভাব। তো এই ক্ষেত্রে কর্কশটা কঠিনতাকে বোঝানো হচ্ছে। এখানে নর্মালিতে বলতে এখানে শুধু কর্কশ বললে হবে না, এখানে কঠিন কোমল সবগুলো কি মিলিয়ে কর্কশ বলা হচ্ছে এখানে, সেটা বুঝতেছিলাম বলতে। নর্মালি কোমল থাকবে, কঠিন থাকলে কোমল থাকবে, তাড়ানো হবে না। স্থান দখল করে, কর্কশতা, মসৃণতা, এগুলো হচ্ছে পটভী ধাতুর লক্ষণ। পটভী ধাতুর গুণ বলতে আগে আমরা আলোচনাতে পেয়েছিলাম কঠিনতা বা কোমলতা। এই
বিষয় অনুধাবনের মধ্য দিয়েই পটভী ধাতু আছে প্রমাণ করা যায়। কোমলতা যেটা আছে সেটা মূলত অন্যান্য ধাতুর সংমিশ্রণেই এই কোমল আকার ধারণ করে। পটভী ধাতুর যেটা আসলে মূল গুণ সেটা হচ্ছে যে কঠিনতা, কর্কশতা। দুইটা বললে তখন একটু বিভ্রাট হয়ে যায় বিষয়টা, সেজন্য আমরা সেখানে বোঝার জন্য সেভাবে আলোচনা করেছি। কিন্তু মূলত হচ্ছে যে কর্কশ বা কঠিনতা প্রত্যেকটা পদার্থের মধ্যে এই কর্কশ ভাব বা কঠিনতা ভাব এটা আছে। কোমলতা যেটা অনুভব করি সেটাও কঠিনতারই অন্তর্গত, পরিমাণ অনুযায়ী কঠিন আর কি। যেমন পানির মধ্যেও কঠিন আছে, বাতাসের মধ্যেও কঠিন আছে। কিরকম কঠিন? যেটা আমরা বাতাসের মধ্যে জোরে কোনো কিছু প্রেসার দিলে তখন বাধাপ্রাপ্ত হই, এটাই কঠিনতা। উপাসক, আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন না? বাতাসের মধ্যে চারিধাতু আছে কি? আছে। কোমলতা অনুভব হবে, তবে ওই বিষয়টা কিন্তু কঠিনতা। মূলত এটা জোরে প্রেসার দিলে তখনই বোঝা যায় যে এটার কঠিনতা কিরকম আছে। নরমালি আমরা ওই প্রেসারটা একটু আগাতে বুঝি না। বড় আপনি পাখা একটা নিয়ে করেন, তখন এর কঠিনতা বা ঘর্ষণ বিষয়টা তখন উপলব্ধি হয়, নরমালি উপলব্ধি হয় না। যাই হোক, এটা তো চূড়ান্ত পর্যায়ে গিয়ে জানা যায়। তবে এই বিষয়ে এটা এত কঠিন যে, এত জটিল যে আসলে বিষয়টা অতীব সূক্ষ্ম বিষয়। হ্যাঁ, এগুলো তো আসলে প্রমাণ করার জন্যে আসলে তখন কিরকম হবে বুঝতে পারতেছি না। তবে এত সহজসাধ্য বিষয়টা নয়। তবে আমরা যত সহজ করে আলোচনা করেছি বিষয়টা, এটা বুঝতে আসলে খুব সোজা। এরপরেও আরেকটা বিষয় যেটা আছে, এই কঠিন অবস্থা বা এই কঠিনতা ওই তিন ধাতুর অবিদ্যমানতায় কঠিন নামক কোনো অবস্থা নাই। এটা কিন্তু মাথায় রাখতে হবে সব সময়। কঠিন আকার ধারণ করেছে, ওর একক কোনো ভূমিকা না। ও আরো তিন ধাতুর সমন্বয়েই সে কঠিন হতে পেরেছে। কঠিন ওইখানে একটু প্রশ্ন বলতে আমি বলতে চাচ্ছিলাম, সে কারণে আমি একটু চুপ ছিলাম যে আপনার ওইটা কঠিনতা ধারণ করার আগে ওটা কোমলতা থেকেই কঠিনে পরিণত হয়েছে, বলতে ওই আর তিন ধাতুর সংমিশ্রণে সরাসরি কিন্তু কঠিনত্ব ধারণ করতে পারেনি উনি। ওই তিনটার সংমিশ্রণে কোমল থেকে কঠিনতে পরিণত হয়েছে। আমি ওই জন্য চুপ ছিলাম এতক্ষণ। পদার্থ যে অবস্থায় থাক না কেন, সে আমরা আগুন অবস্থায়ও দেখতেছি, বাতাস অবস্থায়ও দেখতেছি, পানি অবস্থায়ও দেখতেছি, কঠিন পদার্থ অবস্থাতেও দেখতেছি। এই চারি অবস্থাতেই কিন্তু চারিধাতু বিদ্যমান। আগুনের মধ্যেও চারিধাতু বিদ্যমান। আমরা যে আগুন জ্বলতে দেখি, ওই আগুনেও চারিধাতু বিদ্যমান, এবং বাতাসেও চারিধাতু বিদ্যমান, পানিতেও চারিধাতু বিদ্যমান, এবং পটভীতেও, মাটিতেও বা অন্যান্য বস্তু সামগ্রী যেগুলো আছে এগুলোতেও এই চারিধাতু বিদ্যমান। বিদ্যমান আছে এটা। তবে এই পদার্থ গঠিত হওয়ার জন্যে পদার্থ কিন্তু পদার্থই এক। পদার্থ বিষয়টা মনে করেন আলাদা সম্পূর্ণ। এই পদার্থ সংযোজিত হওয়ার জন্যে এই চারটা গুণের প্রয়োজন হয়েছে।
এই বিষয়টা আমি বুঝছি, কিন্তু এখনো আপনাদেরকে কিভাবে বুঝাবো ওটা আমার এখনো মানে মাথায় আসা নাই। পুরো বিষয়টা কি রকম উদাহরণ করলে বুঝবেন। এটা না বুঝলে কিন্তু পুরাটাই আবার ইয়ে হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। আমরা বলতে যেটা এখন এখানে বিদ্যমান আমার বিষয় দেখি সেটা হচ্ছে যে এগুলো পদার্থ। এই পদার্থের সৃষ্টি হচ্ছে যে এই চারি প্রকার শক্তি বা চারি প্রকার গুণাবলীর কারণেই এই পদার্থ সৃষ্টি, বুঝছেন? চারি ধাতু না থাকলে ওখানে পদার্থ নাই, কিছু নাই, কিছু নাই, শূন্য। সেটাই বলতে চারি ধাতু না থাকলে, এই চারি প্রকার গুণাবলী না থাকলে সেখানে কিছু নাই। যেখানে যেখানে এই গ্রহ, মহাগ্রহ, উপগ্রহ যেখানে যেখানে আছে সৃষ্টি হয়েছে এই চারি প্রকার ধাতু গুণতার কারণে। বিদ্যমানের কারণে, হ্যাঁ। যেখানে যেখানে এই চারি প্রকার গুণধাতু নাই সেখানে সেখানে পদার্থ সংযোজিত হয় না, পদার্থ আকারে কোনো কিছু দেখা যায় না, সেখানে শুধু আকাশ, শুধু আকাশ। যাই হোক, এটা আমরা আরো আলোচনা, গভীর আলোচনা পাবো। যারা তো বুঝছেন এটা তখন আছে বলতে অনেক গভীর আলোচনা আছে বলতে, এটা আর বাক আছে বলতে এখানে। হ্যাঁ, তবে এটা না বুঝলেও নয়, অবশ্যই বুঝতে হবে। চারি ধাতু বিষয়টা অবশ্যই বুঝতে হবে। ওখানে যেমন আপনি চৈতসিক গুলো খুব ভালো বুঝতে হবে, এবং এইদিকে আপনি এই চারি মহাভূত এইগুলো বুঝতে হবে, না হলে না না আসবে না। বিপাসনা করাও মানে ইয়া নয়, অসম্ভব ব্যাপার আর কি। অসম্ভব নয়, সম্ভব। এটা দুইটা ধারা, মানে আমরা যে ধারার আলোচনা চলছে, যে ধারায় আমরা অগ্রসর হচ্ছি, ওই ধারাতে এই বিষয়টা চারি ধাতু না বুঝলে হবে না, এবং চৈতসিক না বুঝলেও হবে না। দুই দিকের দুইটা, নামজগতের চৈতসিক আর রূপজগতের এই চারি মহাভূত, দুই জায়গাতে এই দুইটা বিষয় বুঝতে হবে। এগুলোতে খুব সাবধানী এবং সতর্ক থাকতে হবে, এবং খুবই মনোযোগী হতে হবে। চারি ধাতু বোঝাটা এত কোনো সহজ কিছুও না। শুধু এটা খেয়াল করেন, আমি বুঝতেছি কিন্তু আপনাদেরকে বোঝানোর মতো ওরকম অবস্থা পর্যন্ত আমার নাই, হচ্ছে না। অভিধর্মটা আসলেও এরকম, কিছু কিছু বিষয় আছে যে এমনি চলবে, বুঝারটা যার যার মতো করে বুঝে নিতে হয়। তবে সবাই যদি আবার বলেন, আলোচনা করেন বা রিপিট করেন, তখন আমি বুঝতে পারবো আসলে চারি ধাতু সম্পর্কে বুঝছেন কিনা আপনারা। না বললে কিন্তু আমিও বুঝবো না যে আপনারা কেউ বুঝছেন চারি ধাতু সম্পর্কে। যাই হোক, তাহলে এই কঠিনতা বা কোমলতা এটা পদার্থ হয়ে যাওয়ার পরে আমরা প্রমাণ করতে পারি। আপধাতু এটা হচ্ছে যে দ্রবণ লক্ষণ, দ্রবণ লক্ষণ এটা এখানে আমরা দ্রবণ লক্ষণ দেখতেছি। অতীতে আমরা কি পাইছিলাম? বন্ধন ক্ষমতা। দ্রবণ লক্ষণ এখানে আছে দ্রবণ লক্ষণ, আমরা অতীতে কি শিখছিলাম? বন্ধন ক্ষমতা। এক পদার্থ এক অনুপরমাণুকে আরেকটা অনুপরমাণুর সঙ্গে যে লাগিয়ে রাখা চুম্বকীয়তা তৈরি করা, আমাদের যে চুম্বকীয়তার কারণে আমরা এখানে লেগে রয়েছি পৃথিবীর সঙ্গে, হাঁটতে পারতেছি, এখানে লাগিয়েছি, অন্যদিকে উড়ে চলে যাচ্ছি না, এটাও কিন্তু এই আপধাতুর কারণে।
আপধাতুর শক্তির কারণে, বুঝছেন? তাহলে এটার কাজ হচ্ছে যে বন্ধন ক্ষমতা এবং দ্রবণ ক্ষমতা। দ্রবণ মানে হচ্ছে যে ওই যে আমরা মিক্স করি কোনো কিছু, মিশাই ফেলি, গুঁড়ে ফেলি না। আরেকটা হচ্ছে বলতে সংশক্তি। সংশক্তি হচ্ছে যে ওই যে বন্ধন বা সংশক্তি আর কি, ওই আঠালো বিষয়টা। হ্যাঁ, আঠালো বিষয় বা চুম্বকীয় বিষয়, এটা হচ্ছে যে সংশক্তি। দ্রবণ এটা আমরা নতুন দেখছি, আগে তো আমরা দেখি নাই না দ্রবণটা। তাহলে সংশক্তি, দ্রবণ, বন্ধন এগুলো হচ্ছে যে এই আপধাতুর গুণধর্মতা। এই গুণাবলী আছে বলেই পদার্থ একটার সঙ্গে একটা জোড়া লেগে থাকে। আর এই গুণাবলী যখন কমে যায় কোনো পদার্থ থেকে, তখন এটা আপনা আপনি ছুটে যায়, ঝরে যায়। যেমনটা আমরা ইট দেখেছি পুরনো হলে, ইটগুলো বালু বালু হয়ে ঝরে পড়ে, দেখেছেন আপনারাও। এই আপধাতুর ক্ষমতা কমে গেছে, বন্ধন ক্ষমতা থাকলে এটাই হয় আর কি। কমে গেলে একদম শেষ হয়ে গেলে না কমে যায়, কমে গেছে যে আর কি। একদম শেষ তো হবে না, গুড়ি পাউডারের মধ্যেও চারি ধাতু আছে। কমে গেছে, আবদ্ধতার শক্তিটা কমে গেছে। ওটা যতটুকু দরকার, ওটা বন্ধিত হয়ে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু নাই। নাহলে বাতাসের মধ্যেও তো চারি ধাতু আছে, তবে ওটা জোড়া লেগে থাকার জন্য আপধাতু যতটা প্রয়োজন ততটা নাই, কমে গেছে। একেবারে নাই এটা বলা যাবে না, কমে গেছে আর কি। তারপরে হচ্ছে যে তেজধাতুর উষ্ণতা লক্ষণ। এটা বলেন। তেজধাতুর উষ্ণতা লক্ষণ বলতে উষ্ণতার সাথে শীতলতাও থাকবে, এখানে শুধু একটা করে লক্ষণ, এটাই কি বোঝানো হচ্ছে এখানে? তাপ তো তাপই, তাপ তো তাপই। হ্যাঁ, তো এই তাপ কখনো এটা আপনার শরীরের সঙ্গে অ্যাডজাস্ট হলে তখন এটা আমরা স্বাভাবিক মনে করি। আর যখন এটা আমরা অনুভব করার জন্যে, বলার জন্যে আমরা এভাবেই পড়েছিলাম উষ্ণতা বা শীতলতা, এই দুইয়ের যে কোনোটা যে আছে ওইটাই মূলত তাপ বা তেজধাতু। এটা এখানে উষ্ণতা বলতে তাপকে বোঝানো হচ্ছে আর কি। তাপ তো গরম বা ঠান্ডা দুটোটা হতে পারে, কিন্তু এটা দুটোটা একটা মাইনাস যেটা আছে ওটাও তাপ, প্লাস যেটা আছে ওটাও তাপ। আমরা যেটা মাইনাস ওটাকে ওইরকমও বলতে পারি না, উষ্ণতা কম এটা বললে তো শুধু শীতলতা বলা হয়েছে আর কি। এটা উষ্ণতা কম বললে হবে না, শীতলতা এটা তো মাইনাস। শীতলতা, উষ্ণতা বা শীতলতা দুটোটাই আছে, দুটোটাই আছে। টোটাল তাপ শব্দটাই ঠিক আছে। তাপের ভিতরে তাপ বলতে বর্তমান সময়ে আমরা তাপ বলতে উষ্ণতাকেই বুঝি, গরমকেই বুঝি। তেজধাতু, এই তেজধাতু বললে এটা তখন ইংলিশে টেম্পারেচার ঠান্ডা অথবা গরম দুটোটাকেই টেম্পারেচার বলা হয়। এটা ঠিক আছে। তারপর হচ্ছে বায়ুধাতু উপস্থাপন বা প্রবহন লক্ষণ। বায়ুধাতুর এখানে ব্যাগ, তারপর হচ্ছে প্রবাহিত হওয়ার লক্ষণ আর কি, যে প্রবাহ হয়। এই যে আমরা লোহার টুকরার মধ্যে পদার্থের প্রবাহ বা পদার্থের অণুপরমাণুর নড়াচড়া, এই কথাটা আমি গত ক্লাসের মধ্যে বলতে চাইছিলাম যে মানে তথাগত কেন তথাগত, এই লোহা কঠিন থেকে কঠিনতম লোহার টুকরার মধ্যেও এই পদার্থ অণুপরমাণুর কম্পন, প্রবাহন এগুলো তথাগত সম্মুখ সমুদ্র দেখতে পান। এজন্যই তথাগতকে তথাগত বলা হয়। এটা আমি মানে এটা গত ক্লাসে বলতে চাইছিলাম, মানে কেন ওখানে ওনার এত বিশেষত্বতা কি, কঠিন থেকে কঠিনতম পদার্থের মধ্যেও এই প্রবাহমানতা দেখতে পান, যেটা আমাদের চোখে আমরা দেখতে পাই না, তথাগত চোখে এটা দেখতে পাই। এটাকে বলা হয় তথাগত চক্ষু।
সামান্তা চক্ষু, তথাগত চক্ষু আছে না, সামান্তা চক্ষু তথাগত, হ্যাঁ বলতে এইগুলো উনি দেখতে পান। তবে কিছু কিছু আলোচনাতে এটাও আসছে যে অরহৎগণ এই প্রক্রিয়া দেখতে পান, আর এই প্রক্রিয়া দেখতে না পেয়ে তিনিও মুক্ত হতে পারেন না। যারা অরহৎ হয়ে গেছেন তারাও এই ভাঙন প্রক্রিয়া, প্রবাহমান প্রক্রিয়া এটা দেখতে পান। অস্থির প্রক্রিয়া, অনিত্য প্রক্রিয়া, এই কঠিনতাকে কঠিনতম পদার্থের মধ্যেও তাদের এটা দৃশ্যমান হয়। একটু বেশ কম হয়তো থাকতে পারে এই দেখার মধ্যে, তবে দেখতে হয়। পদার্থের মধ্যে এবং নামের মধ্যে, দুই দিকের মধ্যেই এই অনিত্যতা দেখতে হয়। আর এটা দেখতে না পাইলে তিনি নাম অথবা রূপ থেকে, নাম রূপ দুই থেকেই মুক্ত হতে হয়। আচ্ছা, নাম থেকে মুক্ত হয়ে গেল কেউ আপাতত সাময়িক সময়ের জন্য, তখন কি অবস্থা হয়? ওই যে আমরা পড়ছিলাম একটা দেখছিলাম যে কি ব্রহ্মলোকের নৈবসংজ্ঞা না না একটা ব্রহ্মলোক আছে না যেখানে চিত্ত থাকে না, যে এটা কি নাম, যে অসংখ্য লোক হবে যেখানে সত্য। হ্যাঁ, এক সাইড কে যদি তিনি করেন তখন হবে যে এভাবে অসংখ্য লোকে তিনি জন্মগ্রহণ করবেন। তবে এই এক সাইড এটা পরিপূর্ণভাবে হয় না, দুইটা সাইড একেবারে সমূলে চিরন্তনভাবে এটার এই প্রবাহমানতা বা অনিত্যতা দেখতে না পাইলে, দুঃখতা দেখতে না পাইলে, দেখতে না পাইলে মুক্ত হতে পারেন না। কারণ রূপ ছাড়া তো নামের অস্তিত্ব নাই, নাম ছাড়া রূপের অস্তিত্ব নাই বলতে, দুটোই সমানভাবেই ওনাকে করতে হবে। নাম ছাড়া রূপের অস্তিত্ব আমরা দেখেছি, রূপ ছাড়া আমরা দেখেছি, আমাদের এখানে না। অধিকাংশ আলোচনাগুলো মানবদেরকে নিয়ে আলোচনা হয়েছে প্রাথমিকভাবে, মানে যেগুলো আমাদের জন্য, কিন্তু যারা ধ্যান আদি করে উন্নত অনুশীলনে পৌঁছে গেছেন, অন্যান্য সাধকদের সঙ্গে বুদ্ধ যেভাবে আলোচনা করেছেন তাদের সঙ্গে কিন্তু আমাদের মতো স্বাভাবিক শুধু মানব দেহ নিয়ে আলোচনা কিন্তু করে নাই, মানব মন নিয়ে আলোচনা করে নাই। তাদের সঙ্গে কিন্তু দেব এবং ব্রহ্ম সকল মন নিয়ে কিন্তু আলোচনা করেছেন। সেটা খেয়াল করেছেন আপনারা কোথায়? ব্রহ্মজাল সূত্রের মধ্যে। তো নর্মালি কিন্তু অন্যান্য আলোচনাগুলো সব শুধু আমাদের মানুষকে কেন্দ্র করে, মানুষের মনকে কেন্দ্র করে। অন্যান্য আলোচনা তেমনটা আসেনি। এটা শুধু মাত্র যারা ওই পর্যায়ে ওই মার্গে উপনীত হয়েছেন, ওই রাস্তা পর্যন্ত পৌঁছেছেন, তাদেরকেই এগুলো শুধু বুদ্ধ সরাসরি সেভাবে বুঝিয়েছেন। তারপরে আকাশ ধাতু লক্ষণ, এই যে প্রত্যেকটা পদার্থের মধ্যে, পদার্থ যত ছোট থেকে ছোট হবে হোক না কেন, প্রত্যেকটা পদার্থের অন্তরিক্ষে বা মধ্যখানে বা যেভাবেই হোক না কেন ও শূন্যতা আছেই। এই শূন্যতা লক্ষণও তথাগত দেখতে পান বলে তথাগত। এই সছিদ্রতা দেখতে না পাইলে তখন আপনি এই যে ওগুলোর নড়াচড়া, কম্পন, এটা বোঝা যাবে না, দেখা যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শূন্যতা লক্ষণটা বুঝতে পারা এবং দেখতে পারা।
এবং এই চারিধাতু বসে যতবার দেহকে দেখবেন খুব ভিন্নতর অত্যন্ত শক্তিশালী একটা চিত্ত উৎপন্ন হবে। যতবার দেখবেন শক্তিশালী একটা চিত্ত উৎপন্ন হবে। কোন কারণে শক্তিশালী? কারণ আমরা সবসময় সুখ প্রত্যাশী, দুঃখ না আসুক এমন প্রত্যাশী। এই দুঃখ না আসার জন্য, দুঃখে জর্জরিত করতে না পারার জন্যে এই চিন্তাটা যতবার আপনি প্রকৃষ্ট রূপে করতে পারেন ততবার চিত্ত শক্তিশালী হয়ে ওঠে। কি শক্তিশালী এখন বুঝছেন না? দুঃখ জন্মাইতে পারে না, দুঃখ আসতে পারে না, দুঃখে ত্রাসিত হয় না, শক্তিশালী। আমরা অনেক সময় শক্তি বলতে এগুলি বুঝি। শক্তি বলতে হচ্ছে যে এই মনের এই শক্তি, দুঃখ উৎপন্ন না হওয়ার শক্তি, দুঃখ অনুভব না করার শক্তি, দুঃখকে হজম করার, বরণ করার শক্তি। এই জন্য তোমার এই বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন, তা না আমাদের জন্য। হ্যাঁ, তবে ঠিক আছে, আলোচনা করেছেন এগুলো। আমি গত সপ্তাহে এরকম আলোচনা করব চিন্তা করছিলাম, এখন আপনারা ইয়ে করছেন, ভালো হয়েছে। আসলে এত যে গুরুত্বপূর্ণ এই ইয়েটা, এটা কি নাম যে পরিশিষ্ট, এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি গুরুত্বপূর্ণ, পুরো যেন অভিধর্মের রস সিবি সিবি দিয়েছে এরকম হয়েছে এটাতে। তারপরে আরেকটা জিনিস কালকে আবিষ্কার করলাম আমি, এটা হচ্ছে আপনার এই চ্যাট জিপিটিতে, মানে এরা কোত্থেকে এত কালেকশন গুলো দেয় আমি বুঝতে পারি না, মানে অসাধারণ যুক্তিগুলো সবগুলো এখানে বের করে নিয়ে আসে। আমি কালকে যেখানে এক জায়গায় গেছিলাম, কিভাবে আনছে আমি আপনাকে বলতেছি। আমরা যে অ্যাপস, এটা আমরা নেটে দিয়েছি না, এখন অ্যাপস গুলো যে নেটে দিলাম, এগুলো ও অটোমেটিক ভাবে বাংলায় যত কিছু আছে ও অটোমেটিক ভাবে কালেকশন করেছে। অটোমেটিক গুগলের মতো। গুগল যেরকম অটোমেটিক ভাবে কালেকশন করেছে, এটাকে আরেকটু শক্তিশালী করেছে এই অ্যাপসটাকে, গুগল থেকে আরেক ধাপ এগিয়ে। আমি করছিলাম তো, আমি ওখানে প্রশ্ন করছিলাম যে তুমি এত কিছু কেমনে জানো, তখন সে বলছে যে আমাকে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বই পড়ানো হয়েছে। হ্যাঁ, এই তো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বইরা কি ওর মধ্যে সেট করা আছে। তো ওখান থেকে ওর ব্রেনটা মানুষের ব্রেনের নিউরন যেরকম আমরা যেমন চিন্তা করে কথা বলতে পারি, ওরকম করে তৈরি করা হয়েছে। এই তো ও চিন্তা করে বুঝে উত্তর দেয়। এখন বুঝছেন? বই করা আছে যে বহু বইয়ের লাইন দেয় না, কিন্তু বইয়ের লাইন গুলো থেকে সে মডিফাই করে দেবে। ও বই পড়ে ওর এটা নিজের মতো করে দেয়, একটা মানুষের মতো করে চিন্তা করে দেয়। হ্যাঁ, এটা আরো বিভিন্ন অপশন দিয়ে দেয়, তুমি কোনটা কোন দিকে যেতে চাচ্ছ আর কি বুঝতে চাচ্ছ। হ্যাঁ, শুধু এটা না, ও শুধু যে বই পড়েছে এমন না, ও আরো নানা জনের গবেষণা কৃতভাবে নানা কিছু লেখে না, এগুলো নিয়ে, এগুলো সব সে কালেকশন করে অটোমেটিক। এটা ওকে পড়ানো হয়েছে বলতেছে না, ও অটোমেটিক এটা পড়ার সিস্টেমের মধ্যে ওকে ফেলে দেওয়া হয়েছে। গুগলকে কি ওগুলো কেউ সেট করে দিছে নাকি? ও অটোমেটিক কালেকশন করছে সব। এটা কিভাবে অ্যাপসটা ডাউনলোড করব? ওটা ইয়েতে আপনার যদি থাকে, ওই আইফোন থাকে, আইফোন অ্যাপসে গিয়ে ওখানে শুধু চ্যাট জিপিটি লিখলে চলে আসবে, আর যদি অ্যান্ড্রয়েড থাকে অ্যান্ড্রয়েডের মধ্যে চ্যাট জিপিটি লিখলে হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ডাউনলোড করা হয় এখানে। চ্যাট জিপিটি হোয়াটসঅ্যাপে ইউজ করা যায় তো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ইউজ করা যায়, কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ওইটা ডাইরেক্ট অ্যাপ্লিকেশনে ভালো না। হোয়াটসঅ্যাপে বাংলা আসে না, ওটাতে বাংলা আসে। বাংলা লিখে দিলে আসে না হোয়াটসঅ্যাপে? বাংলা ও বলছে আমি এখনো বাংলা ভালো করে জানি না। হ্যাঁ, এরকম লিখে দিছে। তবে আমি পারবো, এটা বলেছে আবার। আমি চেষ্টা করতেছি।
শেখানো হচ্ছে আমাকে। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে যে কতদূর পর্যন্ত গেলাম আমরা? আপাতত ওই কথা বলে ফেলি তাহলে। আমি কালকে বসে বসে সবাই করতেছে, আমি কি করবো, আমার ভালো লাগছে না, আমি কি করছি, সে ঢুকলাম, ঢুকে আমি অনুষয়কে চাপ দিলাম মানতে। এই অনুষয় সম্পর্কে আমাকে যা ধারণা দিছে, এই অনুষয়ের শেষ হবে ওরা তোমার লাভ করলে। মানে অনুষয়টা হচ্ছে আমাদের মনের মধ্যে যে সমস্ত অকুশলের কুশলে এগুলো আছে, ওগুলো ওখান থেকে উৎপন্ন হয় সবকিছু। আমাদের সবগুলো আমরা তো জানছিলাম আগে, কিন্তু ওখানে বিস্তারিত জিনিস জানাইছে আর কি আমাকে। আমার খুব ভালো লাগছে, আমি কপি করে ওকে পাঠাইছি পড়া এগুলো। অনুষয় তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এটা। আমাদের উপাসিকা, আমেরিকান উপাসিকা, আর একজন কোথায়? আচ্ছা, দুজনে আছে বলতে। আমি একজনকে দেখতে পাচ্ছি, যে অনিতা বড়ুয়া। অনুষয় সম্পর্কে আপনি যেটা জানেন একটু বলেন তো। আপনার মাইক্রোফোন বন্ধ। উপাসিকা, মাইক্রোফোন খুলতে পারবে? এখনো খোলা হয় নাই, মাঝখানে আঙ্গুল দেন প্রথমে মোবাইলের মধ্যে। খুলছে। অনুষয়। হ্যাঁ, অনুষয় বুঝছেন না? না বুঝলেও কোনো অসুবিধা নাই, কারণ এটা এমনি জানেন আপনি, মানে আপনার কাছে অন্যভাবে অন্য শব্দে স্টক আছে আর কি বিষয়টা। আরো কেউ বলতে চাইলে বলতে পারেন, নাইলে উপাসিকা বলেন, তারপর উপাসক বলবে। বলতে অনুষয় হচ্ছে যে এই আমাদের অতীত জন্মান্তরের যে চিত্তগুলো উৎপন্ন হয়েছিল, অতীত জন্মান্তরে যে সমস্ত চিত্তগুলো উৎপন্ন হয়েছিল, ওগুলো সবগুলো একসাথে যে জায়গায় জমা থাকে, ওই ওই জায়গার মধ্যে একদম বীজের মতো আর কি। আমরা যেমন আগে ভাবে পড়ছিলাম, আমরা ধানের গোলার মধ্যে যেমন বীজ সংরক্ষিত থাকে, ওই অনুষয়ের মধ্যে সব চিত্তগুলো সংরক্ষিত থাকে ওখানে। ওখান থেকে প্রয়োজন অনুসারে সময়ে সময়ে বের হয়, ফল দেয় চিত্ত। ওই বিশেষ করে প্রতিসন্ধি চিত্ত নেওয়ার সময় অনুষয় থেকে চিত্ত বের হয়ে এই যে কোনো একটা প্রতিসন্ধি গ্রহণ করে, ওই জমাকৃত চিত্তগুলোকে অনুষয় বলে। যাই হোক, আপনি সুন্দর করে বুঝছেন, আশা করি সবাই বুঝছেন, সবাই মনে পড়ছে অনুষয় কাকে বলে। পল্লবী বড়ুয়া একজন আছে, সুপর্ণা বড়ুয়া একজন আছে, আপনারা তো কিছু বলতেছেন না। আপনারা, পম্পি বড়ুয়া আছে, আপনারা শুধু শুনতেছেন, আমাদেরকে কিছু শোনাচ্ছেন না। আমরা সবাই সবার থেকে শিখতেছি এখানে। উপাসক বলেন। হ্যাঁ, উপাসক বলেন। অনিতা বড়ুয়া ইয়ে করে দেন, আবার মিউট করে দেন। আগে যেটা দিয়ে করছিলেন সেটা ইয়ে করে দেন। ঠিক আছে, দিছি। বান্তে অনুষয় হচ্ছে ওই অনুষয়টা আসলে সুপ্ত অবস্থায় থাকে আর কি। আমাদের জন্মান্তরের যে সমস্ত বিস্কর অকুশল এগুলা, যেগুলো আমাদেরকে আসলে এর মধ্যে অকুশল না, কুশল অকুশল, হয়তো অকুশলটা বেশি এখানে, অকুশলটাই বেশি, এটা বেশি উৎপন্ন হয় আমাদের মনের মধ্যে। অকুশল চিত্তটা বেশি উৎপন্ন হয় এই কারণে, কারণ যেটা আমাদের তৃষ্ণা তৃষ্ণার মধ্যে আমাদেরকে রুমিত রাখে সবসময়, এই মূলত এই ইয়ের কারণে। তো এটা থেকে মুক্ত হতে হলে আমাদেরকে আসলে এই প্রজ্ঞা উৎপন্ন করা ছাড়া আর কোনোভাবে এখানে মুক্ত হওয়া সম্ভব নয়। প্রজ্ঞা বলতে এখানে প্রাথমিক একদমের শেষ পর্যায়ে গিয়ে এই টোটালি অনুষ্ঠটা ধ্বংস হবে। মানে আমাদের চিত্তের মধ্যে যে ময়লাগুলো উৎপন্ন হয় চিত্তের মধ্যে, মূলত এই অনুষ্ঠের কারণেই এগুলো উৎপন্ন হয়। এটা এত বেশি দৃঢ় বলা হচ্ছে এটা এই বিদর্শন ভাবনা ছাড়া, এবং এটা একটা বললাম অরত মার্গ লাভ করা আগ পর্যন্ত
এই অনুশয়টা বিদ্যমান থাকে। এটা যায় আস্তে আস্তে হালকা করে, কিন্তু কমপ্লিটলি চলে যায় যে অনুশয় শেষ হয়ে গেলেই তারপর মানে মার্গফল লাভ করতে পারা যায়। কুটুবাবু বলেন, যেটা আমরা বলতে কুটুবাবু বলেন তো এবার। আপনার মিউট করা কুটুবাবু। কোথাও দেখতেছি না, তো আসেনি। আছে। আচ্ছা, কোথাও মনে হয় ব্যস্ত এখনো। পম্পি বড়ুয়া বলেন। পল্লবী বড়ুয়া বলেন। সুপ্রিয় বাবু বলেন। বলতে আমি দিদির কথাটা বুঝতে পারছিলাম, এটা একটু ভালো লাগছিল। অতীত জন্মের যেগুলো সঞ্চিত স্মৃতি, ওইগুলো ওইগুলো পুনরাবৃত্তি, ওটা উপাসিকা আরেকবার বলেন তাহলে। বলতে অনুশয় বলতে আমরা যেটা বলছিলাম ওটা হচ্ছে ওই অতীত জন্মান্তরে আমরা এই যে সমস্ত কুশল বা অকুশল চিত্তগুলো আমাদের চিত্ত সংততির মধ্যে জমা আছে, এই ওগুলো সব সংরক্ষিত থাকে আর কি। তো এগুলো ওই প্রতিসন্ধি নেওয়ার সময় ওখান থেকে যে কোনো একটা চিত্ত এসে আমাদের নতুন প্রতিসন্ধি ঘটাতে সাহায্য করে, এবং নির্বাণ লাভ না করা অবধি এই চিত্তগুলো জমা হতে থাকে। আমাদের প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যে সমস্ত চিত্তগুলো উৎপন্ন হয়, এগুলো যখন আমরা তো সাধারণত এগুলো তো বিদর্শন জ্ঞানে দেখি না। তো যখনই বিদর্শন জ্ঞানে দেখি না, বিদর্শন না করার কারণে ওই প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে যে সমস্ত চিত্তগুলো উৎপন্ন হচ্ছে সবগুলো ওই অনুশয়ের মধ্যে জমা থাকে। ওখান থেকে বের পরে পরিবেশ অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী বের হয়ে আবার নতুন করে জন্ম ধারণ করানোর জন্য ওই জায়গা থেকে বের হয় আর কি। হ্যাঁ, ওটাই অনুশয় বলে যাবে, যেখানে সেভ করা থাকে ওই জায়গাটার নামই অনুশয়। আচ্ছা, বলতে একটা কথা ছিল। আচ্ছা, যে আমার একটা প্রশ্ন এখানে। আচ্ছা, আমরা অনেক সময় স্বপ্ন দেখি, মানে যে স্বপ্ন, যে জিনিসগুলো হয়তো আমার সাথে কখনো ঘটেও নাই, এটা আমি কখনো দেখিও নাই, ওইরকম কোনো বিষয় সম্পর্কে আমি জানিও না, অনেক সময় ওরকম কোনো ঘটনা ঘটে, এগুলো কি অনুশয়, এগুলোর মানে অতীত জন্মের কোনো কিছু স্মৃতি? এগুলো অতীত জন্মের অনুশয় থেকেও আসতে পারে এবং বর্তমানের অনুশয় থেকেও আসতে পারে। অনেক সময় এরকম কিছু গবেষণা আছে, আপনারা আরো গভীরে গেলে এই গবেষণাগুলো পাবেন। যাদের এই বিষয়গুলো খুব স্বচ্ছ প্রেস হয়ে যায় নানাবিধ কারণে, ভাবি বিষয়গুলোও উৎপন্ন হয় এই স্বপ্নের মধ্যে, সামনে ঘটবে, কিছুদিনের মধ্যে ঘটবে, এরকম বিষয়ও কিছু উৎপন্ন হয়। এটা কর্মতত্ত্ব বইটা পড়লে কেন উৎপন্ন হবে, এখনো ঘটে নাই ঘটনা, ঘটতেও পারে নাও ঘটতে পারে। অনেক সময় অনেকে আছে স্বপ্ন দেখে আগে থেকেই সাবধান হয়ে যায়, এটা দেখে অনেক মানুষ আছে এগুলো দেখে যায়, দেখার পরে উনি সাবধান হয়ে যায়। হ্যাঁ, তারপরে সাবধান হয়ে তিনি সাবধানতা অবলম্বন করার কারণে ওই সমস্ত বিষয় অনেক সময় ওনার সঙ্গে আর ঘটে না। ভালো হইলে ঘটুক, তাতে সমস্যা কি?
খারাপ হইলে ঘটলে এরকম অসুবিধা আছে। এরকম স্বপ্নের বিষয়গুলো, ভবিষ্যতের বিষয়টাও অনেক সময় অ্যাডভান্স কোনো মানুষ স্বপ্নের মধ্যে দেখে যায়। এই যে ভবিষ্যতে যে ঘটবে বিষয়টা, এটা আমার কর্মজ কারণেও হতে পারে, বর্তমান প্রেক্ষাপট এর কারণেও হতে পারে, নানাবিধ। এটাও কর্মতত্ত্ব বইটা পড়লে, ভালো করে বুঝলে পুরো বিষয়টা কমপ্লিট হবে। আর আপনি যেভাবে বুঝছেন সেটা ঠিকই আছে। আমাদের অতীতের এই সুপ্ত অবস্থায়, সুপ্ত কর্মরাশি থেকে এগুলো উৎপন্ন হয়। সুপ্ত কর্মরাশি হচ্ছে যে এই অনুশয়। আমরা সকালবেলা ভাত খেয়েছি, এগুলো যে বিষয় আমি বিপাসনা করি নাই, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এটা ছাপ রয়ে গেছে। এই যে র্যাশ রয়ে যায়, ছাপ রয়ে যায়, বা চিত্তে সংরক্ষিত হয়ে যায়, এগুলোকেই বলা হয় অনুশয়। আমাদের সঙ্গে কোনো একটা ব্যক্তির অতীতে ঝগড়া হয়েছিল, ওই ব্যক্তিকে আবার 5 বছর পরে 6 বছর পরে আবার দেখলাম, ওকে দেখে সেম ক্রোধ আবার উৎপন্ন হলো, সেম হিংসা আবার উৎপন্ন হলো। এটা কিসের কারণে? ওই যে অনুশয়ের কারণে। অনুশয়গুলো আমার কাছে ওইভাবে সংযোজিত আছে, ওটার কারণে এটা আবার অ্যাক্টিভ হলো। এটাই হচ্ছে যে মূলত অনুশয়। এটা ততদিন পর্যন্ত সংরক্ষণ হতে থাকে যতদিন পর্যন্ত আর্য মার্গের শেষ প্রান্ত পর্যন্ত আমরা পৌঁছব না, ততক্ষণ পর্যন্ত এটা অনুশয় হতেই থাকে। এটা হওয়া বন্ধ হয় তখন যেই চিত্ত আমরা বিদর্শনে ভাবিত করব, সেই চিত্ত অনুশয়ে প্রবেশ করতে পারে না, অনুশয় হতে পারে না। এছাড়া প্রত্যেকটা কায়িক, বাচনিক, মানসিক কর্ম, প্রক্ষান্তরে সবগুলোই মানসিক কর্ম, প্রক্ষান্তরে সবগুলোই চিত্ত, প্রক্ষান্তরে সবগুলোই কর্ম। এগুলো কর্ম আকারে হয়ে যাবে যেই চিত্তকে, যেই কর্মকে আমি বিপাশনায় ভাবিত করব না। আর স্থায়ী বিপসী হয়ে যায়, তখন আর উৎপন্ন হবে না। স্থায়ী বিপসী কখন হয়? অরহত হয়ে গেলে তখন। স্থায়ী বিপসী, ওনার বিপাশনা কখনো অনর্চর হয় না, কন্টিনিউ এটা অনাবিল চলতে থাকবে মহাপরিনির্বাণের আগ পর্যন্ত। কেন এটা হয় না? কেন অনুশয় হয় না? না হওয়ার কারণ কি? তিনি ওনার ওই যে বিশ্রাকার যে জিনিসটা চিত্তের মধ্যে, ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে। উনি সবসময় সম্প্রজ্ঞান যুক্ত থাকেন, সে কারণে ওনার লোভ দেশ মোহ যেহেতু আগেই ক্ষয় হয়ে গেছে, নতুন করে আর এরকম লোভ দেশ মোহ জন্ম না নেওয়ার কারণে ওই জিনিসটাই নষ্ট হয়ে গেছে। বীজ যেগুলো আছে নষ্ট হয়ে গেছে। কেন লোভ নষ্ট হয়ে গেছে? ওই বিষয়গুলোর সারমর্ম গুলো বুঝে গেছেন, সেজন্য অনিত্যতা সম্পর্কে জানতে পারছেন, ওনার ওগুলোর প্রতি আকৃষ্ট হন না। ওগুলোর এই অনিত্যতা যখন বুঝে গেছে তখন উনি আর আকৃষ্ট হন না পারতে। যেমন আমরা চিত্ত বলতে একটা মহাবিত বিশাল কিছু, যখন চিত্তকে সে চিত্তের সংযোগ এইভাবে হয়েছে, তাই এটা কিছু চিত্ত নামক কোনো কিছু নাই এখানে। এগুলো সবগুলো চৈতসিকের সমষ্টি মাত্র। মানে একটা উদাহরণ হচ্ছে, আমাদের প্রতিনিয়ত জীবনে কত কিছু করে যাচ্ছে, কিন্তু আমরা সবকিছু মনে রাখতেছি না, মানে এটা চিত্তে থাকে না। সারাদিনের কিছু কর্ম শুধু চিত্তে থাকে, কিন্তু সবগুলো চিত্তে থাকে না। মানে এটা আমি অ্যাভয়েড করে ফেলছি, এটা আমি অ্যাভয়েড করেছি, এটা আপনি অ্যাভয়েড হয়েছে। কিন্তু ওইটা যারা অরহত জ্ঞান লাভ করে, ওদের সিস্টেমটা জানে, মানে অ্যাভয়েড করার। যার কারণে ওনার স্মৃতিতে এগুলো থাকে না। যেমন আমরা যে বিষয়ে আকৃষ্ট হই নাই, সেই বিষয়গুলো আমাদেরকে সেভাবে ভাবিত করে না।
অহেতুক ভাবে, যেটা অহেতুক, আমরা চিত্ত অহেতুক চিত্ত পড়েছি না, অহেতুক ভাবে এবং অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম কিছু চিত্ত হয়েছে, এগুলো আমরা পরে মনে করতে কষ্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না, হ্যাঁ, এরকম অনেকগুলো বিষয়, বা দ্রুত আমি যতগুলো ডাউনলোড বা ইয়ে করতে পারবো, ধারণ করতে পারবো, তার থেকে বেশি করে ফেলতেছি, হ্যাঁ, হচ্ছে না। হ্যাঁ, এইখানে একটা আবার প্রশ্ন আছে, সেটা হচ্ছে অহেতুক বলতে আমরা অনেক কিছু আমরা অ্যাভয়েড করি, ঠিক আছে, কিন্তু অ্যাভয়েড করা ওইটা যদি জ্ঞান সম্পর্কিত না হয় তাহলে এটা মোহ হয়ে যাবে বলতে, আর মোহটা সবচেয়ে ডেঞ্জারাস, তাই নয় কি? মোহ হচ্ছে যে মোহের একদম আমি জানি না হচ্ছে যে অজ্ঞানতা। অজ্ঞানতা মানে কি, এটার নাম এবং রূপের অনিত্যতা দেখতে না পাওয়া হচ্ছে যে মোহ। নাম এবং রূপের দুঃখতা দেখতে না পাওয়া হচ্ছে যে মোহ। মোহ একদম, মোহ চিনার একদম সহজ থেকে সহজ উপায়, নাম এবং রূপের অনিত্যতা দেখতে না পাওয়া। আর অনিত্যতা দেখতে পেলে আপনি সুখ নাই এটাও দেখতে পাবেন। সুখ নাই ওই অবস্থায় দুঃখ, ওটাই দুঃখ। সুখ নাই ওটাই দুঃখ। তাহলে এই দুই অবস্থা দেখতে না পাইলেই, যতক্ষণ আমরা পাই না ততক্ষণ আমরা মোহিত, এটা একটা মোহ। আর যেটা এখানে মোহচিত্ত আছে, এটা হচ্ছে যে এই মোহ আর ওই মোহ বেশ কম আছে। চিত্ত পড়ার সময় আলোচনা করেছি আমরা, এটা বুঝতে পেরেছেন। এক দৃষ্টিকোণ থেকে একই, আরেক দৃষ্টিকোণ থেকে এই মোহচিত্ত ওই মোহচিত্ত এটা আলাদা। এটা আমি কিছু বুঝতে পারি নাই বলে মোহ, কিছু বুঝতে পারি নাই বলে মোহ। উদাহরণ দিলে বুঝে যাবেন। যেমন আমি জ্ঞান অসম্প্রযুক্ত সমনুষ্য সহগত জ্ঞান অসম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত করেছি, সেখানে মোহ নাই? আছে। মোহ থাকে না যে অরহত হয়ে গেলে তখন না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝছি এখন। ওই মোহ আছে, মানে মোহ কোথায় কোথায় কিভাবে, এটা আলোচনা করার জন্য। আশা করি উপাসিকাও বুঝছেন আমি কি বুঝাতে চাইছি। আপনি মোহ বলতে যদি একটা কুশল চিত্ত উৎপন্ন হয়েছে, ওটার অনিত্যতা সম্পর্কে যদি না জানি তখন এটা মোহ হবে। আর অনিত্যতা সম্পর্কে এটার মধ্যেও অনিত্যতা আছে, এটাও প্রত্যয় সহযোগে সৃষ্টি। এটা যদি আপনার বুঝাবুঝি না হয়, হ্যাঁ, এটাতে মোহ আছে। আর মোহ আছে বলেই ওই চিত্তের কারণে আপনি পুনরায় জন্মগ্রহণ করেন, এবং ওই চিত্ত আবার পুনরায় আপনার কাছে উৎপন্ন হয়, সংস্কার হয়ে গেছে। মোহ না থাকলে এই চিত্ত সংস্কার হইতো না। এখন বুঝছেন না? আমরা পড়ার সময় পড়ছিলাম মোহ সবসময় সাথে থাকে, এই যে কোনো সময়। ওটাকে আমরা মোহচিত্ত বলি না, ওটাকে আমরা মোহচিত্ত বলি না, ওটাকে আমরা জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত বলেছি। হ্যাঁ, না আমরা ওইটাও পড়ছিলাম যে লোভ এবং দেশের সাথে মোহ অবশ্যই থাকে। অবশ্যই থাকে, ওটা এক জিনিস, ওটা এক জিনিস। এটা আমি কুশল চিত্ত কি, হ্যাঁ, লোভ দেশ মোহ। তবে এটা আমরা খেয়াল করি নাই। হ্যাঁ, কুশল চিত্তের মধ্যে আমাদের পরিবেশ ছিল না, এখন বলার মতো, এখন আপনারা বুঝতেছেন, তখন বললেও বুঝতেন না ওখানে কিভাবে মোহ। এখন এটা উদাহরণ কারণে চলে আসছে যে আমাদের সুপ্রিয় বাবুর কথার কারণে, ওটার কারণে এই লাইনটা আসছে, যে এবং আসছে বলে আপনারাও এটা এখন বুঝতে পেরেছেন যে ওই চিত্তের মধ্যে কিভাবে মোহ আছে। একদম শেষ প্রান্তের মোহ হচ্ছে যে কি, আপনি যে জায়গাতে অনিত্য দেখতে পাবেন না, বুঝে নিতে হবে সেখানে মোহ আছে। যে জায়গায় আপনি দুঃখ দেখবেন না, দুঃখ দেখার মতো চোখ বা জ্ঞান উৎপন্ন হয় নাই, মোহ আছে। মোহ দুই প্রকার বানতে নাকি মোহর এমনি এগুলো স্তর রয়েছে? মোহ এক প্রকারই, স্তরে স্তরে এটা এই কথাটা যেমন আগে বোঝা হয়নি, এখন বুঝতেছেন।
হ্যাঁ, এটা মানে পর্যায়ে পর্যায়ে আস্তে 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 আস্তে, যেমন আমরা এটাও আলোচনা করতেছি, এটাও আবার অনেকে নিতে পারতেছে না, নিতে পারবে না যে ওই যে আলোচনা না করলে আমাদের সঙ্গে নিতে পারবেন না, করতে হবে, আলোচনা করতে হবে, বলতে হবে, প্রশ্ন উত্তর করতে হবে, তাহলে আপনারা বুঝতেছেন কিনা। আমরা যতদূর আছি এদূর কিন্তু করতে পারবো, না হলে সম্ভব না। তাহলে মোহ কখন কখন? অনিত্য বুঝতে না পারলে, দুঃখ বুঝতে না পারলে, অনাত্মা বুঝতে না পারলে। যতক্ষণ এই 3 অবস্থা বুঝতে পারবেন না, যেই যে চিত্তের মধ্যে এই 3 অবস্থা বুঝতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত মোহ আছে বলেই মনে করবেন। সক্রিয়তা নাই যখন, মোহের স্বতঃস্ফূর্ততা যখন নাই, তখন এগুলোকে আমরা বলি জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত। মোহের স্বতঃস্ফূর্ততা নাই মানে সক্রিয় আকারে সেই সময়ে উপস্থিত থাকে না। কোন সময়ে? যে সময়ে আমরা জ্ঞান সম্প্রযুক্ত চিত্তগুলো সম্পাদন করেছিলাম, মানে আমি এখন উপস্থিত আছি, ও উপস্থিত সরাসরি থাকলে তখন কি করাই ফেলবে? লোভ করাবে, দেশ করাবে, মোহ করাবে, লোভ দেশ মোহ চিত্তগুলো সম্পাদিত করাবে। ওর উপস্থিতি না থাকলে তখন জ্ঞান সম্প্রযুক্ত চিত্তগুলো সম্পাদিত করাবে। এগুলো কিন্তু এই আলোচনা নাই, কিন্তু এমনি আমাদের কথাতেই এই আলোচনাগুলো। বলতে এখন ক্লিয়ার হয়েছে যে একটা জিনিস আমার আর বেশি ক্লিয়ার হয়েছে এগুলো আসার কারণে। নরমালি ও বিদ্যাটা ধ্বংস হয় অনাগামী পরে, মানে অর্থমার্গ লাভ করলে। কেন হয় এই এখন বোঝা যাচ্ছে কি, আমরা আমাদের সকালে ঘুম থেকে উঠে শোয়ার আগ পর্যন্ত আমাদের যে আমরা সম্প্রজ্ঞান যুক্ত থাকি না, তার মানে কোন দুঃখ অনাত্মা এগুলো বুঝতে পারি না বিদায় আমাদের চলনে চারিত্রা পথে আমাদের ওইটা থাকে না বিদায় আমরা মহাচ্ছন্ন থাকি। যাই হোক, আমরা যেটা বুঝাতে চাচ্ছি এটা বুঝে শেষ করে দেবো, আমাদের টাইম শেষ হয়েছে। এইভাবে যতক্ষণ আমি এটাকে অনিত্য জ্ঞানে বিচার হবে না, নাম এবং রূপের কার্যক্রমগুলো আমার দ্বারা যেগুলো সারাদিন সম্পাদিত হচ্ছে সেগুলো অনিত্যতা দেখতে না পাইলে, দুঃখতা দেখতে না পাইলে, অনাত্মতা দেখতে না পাইলে এগুলোকে আমি সংরক্ষণ করব। আর দেখতে পাইলে, আপনি একটা রাস্তায় দেখতেছেন, আপনি এখানে কাটা অথবা বোতল ভাঙা ছাড়া অথবা আগুন, আপনি যাবেন কোনোদিন ওদিকে? বলিও না, ঠেলা মারলেও যাবেন? আপনি যে ঠেলা মারতেছে ওকে ঠেলা মারিয়া আপনি বাঁচতে চাইবেন যে, বুঝছেন না? তা আমরা ওটা দেখি না বলে আমরা সবসময় সারাক্ষণ অবিরত সেই বোতল ভাঙার মধ্যে পাড়া দিচ্ছি, কাটার মধ্যে পাড়া দিচ্ছি, আগুনের মধ্যে পাড়া দিচ্ছি, দেখতেছি না বলে। দেখলে আর পাড়া দেয় না। ঠিক এই বিদ্যা যখন উৎপন্ন হয়ে যায় তখন তিনি প্রত্যেকটা সংস্কারের এই কাঁটাগুলো দেখেন। এই দেখার কারণে আর যায় না। হ্যাঁ কুটু বাবু, এতক্ষণ কোথায় গেছিলেন আপনি? আমি ব্যস্ত ছিলাম লাইনে আছি, কিন্তু ইয়ে করতে পারতেছি না। তাহলে অনুষয়টা এরকম হয় না, মানে সহজভাবে মনে রাখার জন্য, মানে সংরক্ষিত কি বলে সংস্কার বীজ, সংস্কার রাশি, সংরক্ষিত সংস্কার রাশিই হচ্ছে যে অনুষয়। এটা যখন মানে পরিবেশ পায় চারিধাতুর মতো, তখন এটা আবার ইয়ে হয়। হ্যাঁ, পরিবেশ পাইলে এটা আবার মানে উতলায় উঠে। সংরক্ষিত সংস্কার রাশি বলতে পারেন, সংরক্ষিত কর্মরাশি বলতে পারেন, সংরক্ষিত চিত্ত রাশি বলতে পারেন, সংরক্ষিত ভব রাশি বলতে পারেন। এগুলো সুপ্ত অবস্থায় থাকে, সুপ্ত অবস্থায় থাকে, পরিবেশ পাইলে উৎপন্ন হয়। আমের মধ্যে যেমন পরিবেশটা উৎপন্ন হইলে আম ধরে যায়, চারা গাছে কিন্তু আম ধরে না। গাছের একটা নির্দিষ্ট বয়স হতে হবে, শুধু বয়স হইলে হবে না, ঠিকঠাক ওয়েদার থাকতে হবে। শুধু ওয়েদার হইলে হবে না, সেটা আরো নানা ধরনের মৌমাছি সহ প্রাকৃতিক সমস্ত পরিবেশ একাকিত্ব একযোগে এক সহযোগে কার্যক্রম তৈরি হইলে তখনই সে আম ধরতে পারে, এরকম আর কি। তো অনুষয়ও ঠিক এরকম, অনুষয় থাকলেও সব পরিবেশগুলো অ্যাক্টিভ না হইলে এগুলো ফল দিতে পারে না। যাই হোক, অতীব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সারিপুত্র ভান্তে মুদগলাইন ভান্তে, তারা দুজনে
বলতেছে যে আজকের এই পূর্ণিমা রাত্রি কিভাবে কাটাইলে খুব আমোদ বা খুব আনন্দিত হওয়া যায়, খুব উত্তম রূপে এই রাতকে বিগত করা যায়। তখন দুজনের মধ্যে মুদগলায়ন ভান্তে বোধহয় উনি ঋদ্ধির কথা বলেছেন, ধ্যানের কথা বলেছেন, সারিপুত্র ভান্তে বলেছেন এটা সবচেয়ে মধুময় হয় এই অভিধর্ম আলোচনা করতে করতে কাটাইলে। বুঝছেন কেন এটা কাটাইলে, এই অভিধর্ম আলোচনা করতে করতে কাটাইলে কেন এটা মধুময়? আপনারা যারা যারা বুঝা শুরু করেছেন, বুঝতেছেন, নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা কত রসালো বিষয়। আমাদের প্রথম পড়ছিলাম যে মনে হয়েছিল যে কি এটা সম্পূর্ণ নিরস, রসহীন একটা বিষয় না, কিন্তু এখন যত বুঝতেছেন এগুলো রসে ভরপুর। অভিধর্মের মতো রস সারা ওয়ার্ল্ডের মধ্যে এরকম কোনো শিক্ষাতে নাই। এটা সর্বরসের উত্তম রস, ধর্মরস। ধাম্মারাসাং সাব্বারাসাং জিনাতি, তথাগত সম্যক সম্বুদ্ধের ভাষিত কথা এটা। সকল রস অপেক্ষা সকল রস অপেক্ষা ধর্মরস উত্তম। বাদে অভিধর্ম বইটা প্রথম থেকে যখন শুরু করছিলাম তখন থেকে আমাদের ভালো লাগছে, রসালো লাগছিল, এখন একটু বেশি ভালো লাগতেছে আর কি। না, আপনাদের ভালো লাগার পিছনে আরো কারণ আছে। আপনারা ধর্মচর্চা শুরু করেছেন অনেক আগে থেকে, আপনারা বিপাশনা আদি করেছেন আগে থেকেই, সেজন্য আপনাদের কাছে এটা শুরু থেকেই ভালো লেগেছে। যারা প্রথম শুরু করেছে তাদের কাছে এটা হয়তো ভালো লাগতে একটু সময় লাগলেও এখন কিন্তু প্রত্যেকেই এই রস অনুভব করতেছেন, আশা করতেছি। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, সবার প্রতি অনুরোধ থাকবে, আমরা কেউ এখানে আসলে টিচার নই, প্রত্যেকে আমরা একে অপরের কাছে শিখতেছি, একে অপরের প্রেরণায় শিখতেছি। তো হ্যাঁ, অনুষয়ের মধ্যে কুশলটা কি আসবে এখানে? কুশল অকুশল সমস্ত কিছু আসবে। যা কিছু আমার সঙ্গে ঘটিত হয় সারাদিন, এগুলো সবগুলো সেফ হয়ে যায়। সেফ হয়ে গেলে এগুলো অনুসয় হয়ে যায়। অনুষয়ের মধ্যে লোভ দেশ মোহ এই তিনটাই কাজ করে না অনুষয়ের মধ্যে? মোহ এগুলোও অনুসয়। অলোভ চিত্তে যেটা আপনি সংস্কার বানিয়েছেন, অদেশ চিত্তে যেগুলো সংস্কার বানিয়েছেন, অমোহ চিত্তে যেগুলো সংস্কার বানিয়েছেন, সবগুলো, অর্থাৎ যেই বিষয়গুলো আমার মধ্যে সেভ হয়ে গেল ভবাঙ্গের মধ্যে, এগুলো সবগুলো অনুসয়। ঠিক আছে, এভাবে প্রত্যেকেই একটু আমাদেরকে এভাবে আমাদের সঙ্গে ইয়ে করলে, আলোচনা করলে ক্লাসটা আরো প্রাণবন্ত হবে এবং রুচিকর হবে, আপনাদেরও অত্যন্ত লাভ এবং কল্যাণ হবে। অনুষয়ের মধ্যে তোমাদের কাম ভব মান দৃষ্টি প্রতিজ্ঞা অবিদ্যা বিচিকিৎসা এগুলাই তো ওখানে আছে, এগুলো তো সবগুলো তো লোভ দেশ মোহের মধ্যেই পড়ছে ওখান থেকে। সেটা এক দৃষ্টিকোণ থেকে, কালকে এটা নিয়ে আরো তাহলে আরো আলোচনা করব। মানে রয়ে গেলে তাহলে হচ্ছে না। অনুষয় বিষয়টা কি, এটা আপনি প্রশ্ন করেছেন, আগে থেকে করলে আরো একটু করতাম আলোচনা। ঠিক আছে, আমরা কালকে আবার আরো ভালো করে অনুষয়টা আলোচনা করব। হ্যাঁ, ঠিক আছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অতীব প্রাণবন্ত হয়ে অতীব শ্রদ্ধা চিত্তে বুদ্ধের ধর্ম দর্শন সম্পর্কে আলোচনা করেছি। যদিও বা আমরা পড়তেছি মহাপরিনির্বাণ সূত্র পড়ুক আর বিনয় পড়ুক, অভিধর্ম সম্পর্কে যাদের আইডিয়া হয়ে যায় একবার, তারা সূত্র পড়লেও মনে হয় যে অভিধর্মই পড়তেছে, বিনয় পড়লেও মনে হয় যে অভিধর্ম পড়তেছে, এমনটা তাদের অনুভব হয় মনে করেন, এবং প্রত্যেকটা বিষয় তারা এই অভিধর্মের আলোকেই বিচার করেন। আপনাদেরও সেটাই হয়েছে।
আমরা পড়তেছি মহাপরিনির্বাণ সূত্র, কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমরা অভিধর্মই পড়তেছি, হয়েছে। তো এটা অত্যন্ত পুণ্য এবং শ্রেষ্ঠ পুণ্যের সঙ্গে আমরা এতক্ষণ যাবৎ রত ছিলাম। এই পুণ্যের কোনো সীমানা নেই। এই অপ্রমেয় পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তেদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করে চলেছেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারি প্রত্যয়াদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি।